হ্যালো বন্ধুরা, তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এছাড়াও এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ সব জিকে এবং জিএস প্রশ্ন, যা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন হলো, অতিরিক্ত কার্বন পৃথিবীর যে স্থানে জমা হয় সেই সব ক্ষেত্রকে কি বলা হয়? তো দেখো অতিরিক্ত কার্বন পৃথিবী যে ক্ষেত্রে জমা হয় তাকে বলা হয় কার্বন আধার বা কার্বন সিঙ্ক। আর কার্বন আধার হলো এমন একটি প্রাকৃতিক বা কৃত্রিম ব্যবস্থা যার বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে জমিয়ে রাখে, যেমন জঙ্গল বা মহাসাগর। এগুলি হলো এই কার্বনের আধার। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর, জলাভূমিতে জলজ উদ্ভিদের গোড়া পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়, একে কি বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে মার্স গ্যাস। মার্স গ্যাস জলাভূমিতে অক্সিজেনের অনুপস্থিতিতে পচনশীল জৈব পদার্থ থেকে মিথেন গ্যাস উৎপন্ন হওয়াকে বলা হয় মার্স গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, আর্সেনিকের প্রভাবে সৃষ্ট ত্বকের রোগ কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো আর্সেনিকের প্রভাবে সৃষ্ট ত্বকের রোগ হলো মেলানোসিস। মেলানোসিস। জলে দীর্ঘকাল আর্সেনিক থাকলে ত্বকে কালো কালো দাগ পড়ে, যা মেলানোসিস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, জলের রং মাপার যন্ত্রের নাম কি? জলের রং মাপার যন্ত্রের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে টিনটোমিটার। টিনটোমিটারের সাহায্যে জলের স্বচ্ছতা এবং রঙের তীব্রতা মাপা হয় টিনটোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, জলের গন্ধ মাপার যন্ত্রের নাম কি? জলের গন্ধ মাপার যন্ত্রের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ওসমোস্কোপ। ওসমোস্কোপ হচ্ছে জলের গন্ধ মাপার যন্ত্রের নাম। তো ওসমোস্কোপ হলো একটি সংবেদনশীল যন্ত্র যা মূলত জলের বা কোনো তরলের গন্ধ ঘ্রাণ শক্তি নির্ণয়ে ব্যবহৃত হয়। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, কোন ধরনের ধানে আর্সেনিকের মাত্রা বেশি থাকে? কোন ধরনের ধানে আর্সেনিকের মাত্রা বেশি থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বোরো ধান। বোরো ধানে আর্সেনিকের মাত্রা বেশি থাকে। আর বোরো চাষে প্রচুর ভূগর্ভস্থ জল সেচের প্রয়োজন হয়, যার মাধ্যমে মাটিতে থাকা আর্সেনিক সরাসরি ধান গাছে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন, উড়িষ্যা রাজ্যে অরণ্য ধ্বংস করে বক্সাইট খনি নির্মাণের বিরুদ্ধে কোন আন্দোলন গড়ে উঠেছিল? তো দেখো 7-এর এখানে সঠিক উত্তর হচ্ছে বাল্কো আন্দোলন। বাল্কো আন্দোলন উড়িষ্যার বনভূমি রক্ষা এবং বক্সাইট উত্তোলনের পরিবেশগত প্রভাব রোধে স্থানীয় মানুষ বাল্কো বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, জলাভূমিকে প্রকৃতির কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসা প্রশ্ন এইটি। তো জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বৃক্ষ বা রক্ষক বা কিডনি বলা হয়। জলাভূমিকে বৃক্ষ বা প্রাকৃতিক বৃক্ষ বা কিডনি বলা হয়। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনভূমিকে? পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনভূমিকে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের গভীর সেলভা বনভূমি বা আমাজন বনভূমিকে। যা নিরক্ষীয় অঞ্চলের গভীর সেলভা বা আমাজন বনভূমি পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% অক্সিজেন যোগান বা সরবরাহ করে, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, ভারতে ইকোমার্ক দেওয়ার অধিকার কোন সংস্থার এবং সেটি কত সালে গঠিত হয়? তো দেখো ভারতের ইকোমার্ক দেওয়ার অধিকার রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড 1963 সালে যা গঠিত হয়েছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন, মানুষের ব্যবহৃত প্রাকৃতিক সম্পদের পরিমাপকে কি বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বাস্তুতান্ত্রিক পদচিহ্ন বা ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। একজন ব্যক্তি প্রকৃতির উপর যে পরিমাপ চাপ সৃষ্টি করে তাকেই ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বা বাস্তুতান্ত্রিক পদচিহ্ন বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি পরিবেশ বিষয়ক জীবিকা? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ফরেস্ট্রোলজিস্টিক। ফরেস্ট্রোলজিস্টিক হচ্ছে একটি পরিবেশ বিষয়ক জীবিকা। বন এবং বন্যপ্রাণের বাসস্থান নিয়ে কাজ করাকে এই বিশেষ পেশার অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রথম কে ব্যবহার করেন? তো দেখো
সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি প্রথম ব্যবহার করেন ইভা বেলফোর 1943 সালে ইভা বেলফোর তার লেখায় প্রথম সুস্থায়ী উন্নয়নের ধারণাটি তুলে ধরেন। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে ফল অফ স্প্যারো বইটি কার লেখা? তো 14 এখানে সঠিক উত্তর হচ্ছে ফল অফ স্প্যারো বইটি হচ্ছে সেলিম আলীর রচিত একটি বই হচ্ছে ফল অফ স্প্যারো। বিখ্যাত পক্ষীবিদ, তিনি ছিলেন একজন বিখ্যাত পক্ষীবিদ। সেলিম আলীর আত্মজীবনী হচ্ছে এই ফল অফ এ স্প্যারো। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর, সিএফসি এর বাণিজ্যিক নাম কি? তো সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিকভাবে নাম। পরবর্তী প্রশ্ন, তামার প্রভাবে মানুষের শরীরে কোন রোগ হয়? তো দেখো তামার প্রভাবে মানুষের শরীরে উইলসন রোগ, এই রোগটি লক্ষ্য করা যায়। তামার প্রভাবে মানুষের শরীরে এই উইলকিন্স রোগটি লক্ষ্য করা যায়। আর এর লক্ষণ হচ্ছে শরীরে অতিরিক্ত তামা জমা হলে বিশেষ কিছু স্নায়বিক ও শারীরিক সমস্যা দেখা যায়, যা উইলকিন্স ডিজিজ নামে পরিচিত। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, ডিডিটি আবিষ্কারের পূর্বে কী ধরনের কীটনাশক ব্যবহৃত হতো? তো ডিডিটি যখন আবিষ্কার হয়নি তখন তার আগে ব্যবহার হতো প্যারিস গ্রিন, এই কীটনাশকটি ব্যবহার হতো। পল মুলার ডিডিটি আবিষ্কার করেন, এটা মনে রাখবে, পল মুলার ডিডিটি আবিষ্কার করেন। তো তার আগে কৃষিকাজে ক্ষতিকর পতঙ্গ মারতে এই প্যারিস গ্রিনটি ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন, মশা বিতাড়ক কুণ্ডলী বা কয়েল কোন রাসায়নিক পদার্থ থাকে? কয়েলে বা মশা তাড়ানোর কয়েলে কোন ধরনের রাসায়নিক পদার্থ থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যালোথ্রিন জাত পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, তেজস্ক্রিয়তা মাপার একক নিচের কোনটি? তেজস্ক্রিয়তা মাপার একক নিচের মধ্যে কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রেম, REM। প্রাণীর দেহে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব মাপার জন্য এই REM এককটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহারের মূল উদ্দেশ্য কী? ক্যাটালাইটিক কনভার্টারের ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ। মোটর গাড়ি যানে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য এই ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয়। আর এটি মোটর গাড়ির ধোঁয়া থেকে বিষাক্ত গ্যাস নির্গমন কমাতে এই সাইলেন্সারের কাছে এটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর, এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্যাস লিক বোঝানোর জন্য কোন তীব্র গন্ধযুক্ত পদার্থ মেশানো হয়? এলপিজি গ্যাস যখন বা সিলিন্ডারে যখন কোনো ছিদ্র বা গ্যাস যখন সিলিন্ডার থেকে নির্গত হয় তখন আমাদের নাকে একটি গন্ধ পৌঁছায়। তো সেই গন্ধটি হচ্ছে ইথাইল মারক্যাপটানের গন্ধ, যা আমাদের নাকে এসে পৌঁছায় সেটি হচ্ছে ইথাইল মারক্যাপটানের গন্ধ। পরবর্তী প্রশ্ন, নিউজিল্যান্ডের মোয়া এবং মরিশাসের ডোডো কোন ধরনের প্রজাতির উদাহরণ? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বিলুপ্ত প্রজাতি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। যে সকল প্রাণীকে পৃথিবীতে আর জীবিত অবস্থায় দেখা যায় না তাদেরকে বিলুপ্ত প্রজাতি বলা হয়। মোয়া এবং ডোডো বহু বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গেছে, তাই এদেরকে বিলুপ্ত প্রজাতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্যের বৃহত্তম একক কী? জীববৈচিত্র্যের বৃহত্তম একক কী? তো দেখো সঠিক উত্তর হচ্ছে এখানে গামা বৈচিত্র্য হচ্ছে জীববৈচিত্র্যের সবথেকে বৃহত্তম একক এবং জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম একক হচ্ছে আলফা বৈচিত্র্য। তো গামা বৈচিত্র্য হলো একটি বিশাল ভৌগোলিক অঞ্চলের সামগ্রিক জীববৈচিত্র্যকে মূলত গামা বৈচিত্র্য বলে, আর এটি আলফা ও বিটা বৈচিত্র্যের চেয়ে বড় পরিসরে কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ধ্বংসাত্মক ও ক্ষতিকর জীবসমূহের তালিকা কোন বইয়ে লিপিবদ্ধ থাকে? তো দেখো 24 এখানে সঠিক উত্তর হচ্ছে ধ্বংসাত্মক বা ক্ষতিকর জীবের তালিকা মূলত ব্ল্যাক ডাটা বুকে লিপিবদ্ধ থাকে। আর রেড ডাটা বুক সাধারণত বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় প্রাণীদেরকে এই রেড ডাটা বুকে লিপিবদ্ধ করা হয়ে থাকে। আর গ্রিন ডাটা বুকে যে সকল প্রাণীরা বা যে সকল উদ্ভিদ বা প্রাণী যারা বিলুপ্তর সম্ভাবনা নেই, যাদের বিলুপ্ত সম্ভাবনা নেই তাদেরকে মূলত এই গ্রিন ডাটা বুকে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ কত সালে প্রথম স্টেট
বায়োডাইভার্সিটি বোর্ড গঠিত করে? তো দেখো 25-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 2000 সালে। জৈব বৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই 2000 সালেই প্রথম এই বোর্ডটি গঠন করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম চিড়িয়াখানা কোথায় তৈরি হয়েছিল? ভারতের প্রথম চিড়িয়াখানা কোথায় তৈরি হয়েছিল? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে কলকাতার আলিপুরে। কলকাতার আলিপুরে 1876 খ্রিস্টাব্দে ভারতের প্রথম এবং প্রাচীনতম চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের 1971 সালে রামসার সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো 27 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইরানে। জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে 1951 সালে ইরানের রামসার শহরে এই আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত তালিকা অনুযায়ী ভারতের একটি বিলুপ্তপ্রায় প্রাণী কোনটি? তো দেখো 28-এর এখানে সঠিক উত্তর হচ্ছে নীলগাই। নীলগাই হচ্ছে ভারতের একটি বিলুপ্তপ্রায় প্রাণী হচ্ছে এই নীলগাই। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভারতের পরিবেশ শিক্ষা কেন্দ্র সিইই কোথায় অবস্থিত? তো দেখো 29-এর এখানে সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদে। আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে। তো 1984 সালে আহমেদাবাদে দ্য সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন সিইই এর ফুল ফর্ম যেটা, সেটি প্রতিষ্ঠিত হয়, যা পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে প্রাচীন ভারতের একজন পরিবেশবাদী সাহিত্যিক কে? তো দেখো 30-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কালিদাস। প্রাচীন ভারতের একজন বিখ্যাত পরিবেশবাদী সাহিত্যিক ছিলেন কালিদাস। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে, ভারতে এক শৃঙ্গ গন্ডারের জন্য নতুন বাসভূমি হিসেবে কোন ন্যাশনাল পার্কটি তৈরি করা হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক। গন্ডার সংরক্ষণের অংশ হিসেবে উত্তরপ্রদেশের দুধওয়া ন্যাশনাল পার্কে নতুন করে একশৃঙ্গ গন্ডারের বাসস্থান গড়ে তোলা হয়েছে, এটা মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 31টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যা আপকামিং এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 31টা প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।